চলে যাই ঘটনায়। বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা। আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, হ্যাঁ, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না আমি কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডাক্তার হয়ে মানে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি এসে জয়েন করেন আর কি মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়, এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি একটা হ্যারিকেন আসতে পারে, এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক সময় ভয়ঙ্কর হয়। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন ওরা, খুব অ্যাটাচড একজন আরেকজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি, এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছেই পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকমভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি। হালকা বৃষ্টি ছিল তখন, এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটাগং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন, তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থায় আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেসে 2-3 বার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়, এক্সকিউজ মি। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে, এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোনো চিন্তা ভাবনা না করে রাস্তাকে ধরে বেরোতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ধরে ঠেলে গাড়িটাকে জাস্ট পাশে নামায়, রাস্তার সফট শোল্ডারে নামায় দেয়। রাস্তা নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে, এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে, বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন, ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপ ট্যাপও ছিল না, গুগল কোথায় কি আছে। যাই হোক, উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে রাসেল ভাই, বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা, বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে, এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায়, এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলা অন্ধকারে, এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো অন্যদিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ, এগুলোর সাথে নিউ স্টোন, আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। তা একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেতে একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল,
এবং গাছের নিচে উনি পিছনে হাতি টাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যেয়ে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে না ওই জায়গাটায়, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা, এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা, পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়, তো কাছে আয় যখন বলে, উনি দেখে যে এরকম একটা হাড় জিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু ততমতো খেয়ে যায়। তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কে, কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায়, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে সেই, আর আপনি তুই তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই তুই করে বলতেছি না, এই জায়গাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যেখানে আসছিস, তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করব, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন এখানে আটকে আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিবু নিবু হচ্ছে, তখন লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে, এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায়, আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পাচ্ছে, সেরকম না। ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিটগুলা বা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে, এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোয়াদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হয়েছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি, তারপর তোর এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না। আচ্ছা, এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায়, এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে, এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে, মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই এখানে, এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয়, রাসেল ভাই উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে? তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করে, হ্যাঁ, মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা, সেটা ওনার মনের মধ্যে আসে, এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে, এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে, এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থাকে, দৌড়াতে থেকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে, এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে, এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যায়, সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়ে আছে, কি লাইট টাইট নাই। ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ দাঁড় কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুজন, কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম এরকম কাহিনি। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল, এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে করে তাকে মাটিতে কবর দিয়ে দিছিল আর কি তখন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায় ওর কবরটা এখান থেকে, মাটিতে থেকে যেটা কেউ না উঠায়। আচ্ছা, তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিলেন। তো এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন, এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, বা ডাক্তার মানুষ পরে সেরে যায়, এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ, এবং সে মানে ধর্মকর্ম পুরোই পালন করেন উনি এখন। অলরাইট। সাল 1982। লাহুরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব, ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা, আর রাতে নৌকা নিয়ে 3 জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে।
আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে 3 জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভিতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবুও আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে। সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত 1টার দিকে 5 কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যে ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসতো। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে, তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে। আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক 3টার দিকে 3 দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়। তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে, আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারে না। তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ, একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়।
মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসামিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসামিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনেই বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল, সে মনে নিয়ে আসার, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসামিয়া নেই। কি ব্যাপার, মুসামিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসামিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসামিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র? এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘর বাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ। কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে, গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে। সে ধাক্কা লেগে পড়ে যায়, কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না।
এত ভৌতিক ঘটনা সেখানে ঘটতো যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইতো না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখতো মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রহ্লাদ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যেই এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়, তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়, যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে, তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যার সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হলো, ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না। তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। পোড়াবাড়িতে বিভিন্ন সময় আরো অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ, উত্তরা থাকি। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ডিউ টু সাম স্পেসিফিক রিজন আমি তার নাম বলতেছি না, প্লাস সে কোথায় কাজ করে বা জব করে এটাও বলছি না। আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে পারমিশন নিয়েছি এই ঘটনাটা বলতে পারি লিসেনারদের শোনানোর জন্য। ইটস আ লাভ স্টোরি উইথ দ্য জিনি। তো আমার ফ্রেন্ড, আমরা মোটামুটি উই ওয়ার ভেরি ক্লোজ অ্যান্ড স্টিল উই আর ক্লোজ। এরকম ও উত্তরা থাকে, জাস্ট আমরা আমাদের পরের লেনেই। উত্তরার বাসাগুলো সাধারণত ব্যাক টু ব্যাক হয়ে থাকে, লাইক আমাদের বাসার পিছনের দিকটা দেখা যায় ওদের বাসার পিছনের দিকটা সেম। সো ও যে লেনে থাকে, আমি জাস্ট তার পরের লেনটা থাকি। আমাদের এরকম প্রত্যেক দিন কথা হয়, অলমোস্ট ফ্রাইডেতে, হলিডেতে তো আমাদের কথা হয়। তো সাডেনলি 2-3 দিন ওর কোনো খবর নেই। তো 3rd ডেতে আমি ওর বাসায় গেলাম, গিয়ে বাসে উঠে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি হোয়াট অ্যাবাউট হিম? তো আন্টি বলছে যে কি জানে বাবা, ওর কী হয়েছে, সারাদিন শুধু ঘুমায়। তো আমি বললাম যে সারাদিন শুধু ঘুমায়, কি অসুস্থ? বলে না, অসুস্থ না, কিন্তু ও খাওয়া দাওয়া করে না, সে সকাল থেকে ঘুমায় আর উঠে রাত 11টা-12টার দিকে।
তারপরে কি করে না করে আমি তো তখন ঘুমিয়ে যাই, আবার সকালের দিকে ঘুমাই। আচ্ছা, তখন দেখলাম যে আসলে ঘুমাচ্ছে, আমি কিছু না বলে চলে আসছি, অফিসেও যায় না। তারপরে আবার 2 দিন পরে লাইক 5th ডেটে আমি গেলাম, এবং ওই দিনকে মোটামুটি আমি আন্টিকে বললাম যে আন্টি আই ওয়ান্ট টু সি হিম। আন্টি বলে, হ্যাঁ বাবা, দেখো দেখো কী হয়েছে, একটু দেখো, উঠাতে পারবে না? তো আমি গিয়ে ওকে মানে অনেকবার ডাকাডাকি করলাম। সো দেখলো আমাকে, তাকালো, আবার ঘুমিয়ে পড়লো। তখন আমি করলাম কি, একটু মানে বাথরুম থেকে পানি এনে ওর চোখে মুখ মারলাম। তখন সে আমার সাথে একটু মিসবিহেভ করলো, মানে বিহেভিয়ারকে যে প্লিজ আমি একটু ঘুমাইতে দেয়, আমি সারা রাত ঘুমাতে পারি না, এমনি খুব যন্ত্রণার মধ্যে আছে। সাধারণত সে এটা করে না, ইউজুয়ালি আমাদের অনেক দিন ফ্রেন্ডশিপ, এবং এটা ইজ ভেরি আনইউজুয়াল সেটাও করলো। তখন আই ওয়াজ রিয়েলি শকড। আমি কিছু না বলে আমি আন্টিকে বললাম, আন্টি আসলে মনে একটু টায়ার্ড আর কি, আমি ঠিক বুঝতে পারলাম না, তো দেখি আমার কয়েকদিন পর আসবো। এরকম করে আরও কয়েকদিন চলে গেল। সো যেহেতু সে আমার সাথে দ্য ফার্স্ট টাইম কোনো রাফ একটু মিসবিহেভ করলো, এই জন্য আমি ইচ্ছে করে আর একটু আই ওয়াজ বিট শকড। আমি ইচ্ছে করে যাইনি, কিন্তু ওরকম ওর ফোনে যখন ফোন করে অলওয়েজ এটা বন্ধ পাচ্ছি, দিনের বেলা বন্ধ পাচ্ছি, রাতের বেলা বন্ধ পাচ্ছি। এরকম করতে করতে প্রায় 15 ডেটে, 14 আর 15 ডেটে রাত 12টার সময় আমার বাসার কেয়ারটেকার আমাকে কল করলো আমাদের ফ্ল্যাটে, যে ও আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওকে ফোনটা দিতে বললাম। আমি বললাম যে এটা একটা সময় হলো, আমিও একটু যেহেতু ছিল, শক ছিলাম তার বিহেভিয়ারে, এতদিন পরে হঠাৎ করে রাত 12টার সময়, এবং আমার প্যারেন্টস অ্যালাউ করবে না নিচেতে। তারপর আমাকে সব রিকোয়েস্ট করলো, দোস্ত একটু নিচে আসো। তো আমি আমার মাকে বলে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর দেখি যে আমার যে ফ্রেন্ড, হু লুকস লাইক 6 feet প্লাস, হেলথ ভালো, ইট লুকস লাইক অলমোস্ট পাকিস্তানি গায়ে, অনেক অনেক ভালো, অনেক ভালো, বেশ হ্যান্ডসাম, অনেক ফেয়ার কালার। সে অর্ধেক হয়ে গেছে, চোখের নিচে কালে। সে আমাকে দেখে জড়ায় ধরে হু হু করে কেঁদে দিছে। আমি বললাম, কি হয়েছে, তুই কাঁদতেছিস? বলে, দোস্ত আমি শেষ হয়ে গেছি। শেষ হয়ে গেছে মানে? বলে, আমি শেষ হয়ে গেছি, আমাকে একটু বাঁচা। আমি তোকে আমি কীভাবে বাঁচাবো? বলে, প্লিজ আমাকে একটু বাঁচা, আমি একদম শেষ হয়ে গেছি। আমি বলছি, আচ্ছা আমাকে তুই কালকে পুরো ঘটনা বল। বলে যে আমি কি আজকে একটু থাকতে পারি তোর সাথে, শেয়ার করতে পারি রাতে? আমি বললাম যে হ্যাঁ, হয় না, থাক, হয় না। তখন রাতের বেলার ঘটনা শুনলাম। বলে, দোস্ত আমি একটা প্রেমে পড়েছি। আমি, কার প্রেমে পড়ছিস? বলে যে আমাদের পিছনের যে বাসাটা, তার মানে ওদের বাসার পিছনের বাসাটা আমাদের লেনের একটা বাসা, ওই বাসায় ওরা 4 তলায় থাকে। বলে যে আমি তো তুই তো জানো যে আমি আমার রুমে একাই থাকি, এবং একটা ব্যাক সাইডে। তা আমি তো রাত 2:30 দিকে 2:30 দিকে স্মোক করতে বের হই। তার মধ্যে গিয়ে বারান্দায় স্মোক করি, যেহেতু ওর বাবা মা ওরা এক রুমে থাকে, ওর একটা বোন আছে, সে কানাডা থাকে, আর ওর একটাই ছেলে। তো তখন দেখে যে জাস্ট ওদের অপোজিটের যে বাসার ব্যাক সাইডটা, ওই বাসার যে বারান্দাটা, ওখানে একটা মেয়ে বসে আছে, চেয়ার, রকিং চেয়ারের মতো ওখানে বসে আছে। সে ওই মেয়েটাকে দেখছে রাতের বেলা, লাইক 2:30 or 3 AM। ইউজুয়ালি সব কিছু স্পষ্ট না, কিন্তু আশেপাশে বাসার স্টেয়ার কেসের যে লাইটগুলো আছে, বা কিছু কিছু বাসার বারান্দার যে লাইটগুলো আছে, ওগুলোতে মোটামুটি আবছাভাবে মেয়েটার চেহারা সে দেখেছে। এবং অ্যাজ পার হিম শি ওয়াজ সো কিউট। এবং সে ওদিনকে দেখছে, সে সাধারণত রাতের বেলা যতদূর আমি জানি যে 1টা বা 2টা স্মোক করতো, বা সিগারেট খেতো 2টা, কিন্তু ওদিনকে নাকি ফজর নামাজ আজান পর্যন্ত সে 8-10টা সিগারেট খেয়েছে। এবং যখন ফজর আজান দিছে, মেয়েটা উঠে আসতে করে ঘরের ভিতরে চলে গেছে। এবং এরকম হয়েছে, এবং সে যাওয়ার পর তার আর কিছু মনে নেই, সে জাস্ট তার রুমে ফিরল, ঘুমিয়ে গেল। এরকম করে 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন তারা কোনো কথা বলে নেই, আর 4th ডেতে কথা হয়েছে। কি কথা হয়েছে আমি আজ পর্যন্ত তার কাছে বের করতে পারিনি, শুধু এতটুকু জেনেছি মেয়েটির নাম লায়লা। সে কথা বলতো, এবং তারা হোল দ্য নাইট কথা বলতো, বাট ফজরের সময় মেয়েটা ঠিক চলে যেত।
এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দেখ এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। নাম্বার 1, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, ওয়েটিং টু আস্ক ফর দ্য মোবাইল নাম্বার। বলে, দোস্ত তুই বিশ্বাস কর, আমার এই কয়েকদিন যে আমি কি যে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি তার মোবাইল নাম্বার আমার মাথার মধ্যেই আসেনি, তার মোবাইল নাম্বার আমি চাই। আমি বলছি ফাইন, তুই যে জিজ্ঞেস করবি না, ওকে তুই দেখতে আসতে আমাকে বলতে। বলে, আমি তোকে বলার সময় কোথায়, আমি সারাদিন ঘুমাইছি, আমার ঘুম ভাঙে রাতে 11টা 12টা রাতে 1টা, এর আগে আমি ঘুম থেকে কোনোভাবেই উঠতে পারি না। ঘুম থেকে উঠে মোটামুটি একটু খেয়ে আমি সে বারান্দায়, আর থেকে মা ঘুমায় যায়, ওর মা একটু এই যে বাবা এই যে মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সে সারা রাত কথা বলে। আমি দেন হোয়াট, বলে 11 দিন পর্যন্ত 11টা রাত আমি কথা বলেছি তার সাথে, এবং সারা রাত আমরা কথা বলতাম, অনেক কথা বলেছি। আমি অন 12th ডেতে আমি তাকে বলছি, দেখো অনেক দিন হয়ে গিয়েছে, আমি কালকে অবশ্যই তোমার সাথে দেখা করব। হ্যাঁ, বলে ঠিক আছে, কালকে আরেকটা রাত যাক, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু দোস্ত সে তো তারপরের দিন থেকে আর আসে না। তারপর আমি 2 দিন 3 দিন আরও 2 দিন দেখলাম, দেখবার 3rd ডেতে আমি তোকেও বলিনি, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, তোকেও কিছু বলিনি, কিন্তু আমি তার বাসায় আমি গিয়ে দেখলাম যে বাসায় তো ভাড়াই না, ওখানে কেউ নেই। দোস্ত আমি এখন কী করবো? আসলে এখন তুই কি করবে মানে কি ওই বাসা? তখন আমি ওকে নিয়ে পরের দিনে ওই বাসাটা গেলাম, কিন্তু ওই বাসা 3 মাস ধরে খালি। ফাইন, আর কিছু জিজ্ঞেস করিনি। এখন তার যে অবস্থা রাসেল ভাই, ইজ লাইক এ ম্যাড। সে সারাদিন বিড়বিড় করে আর প্রচুর স্মোক করে, এবং আমি বললাম যে দেখ দোস্ত, এটা সামথিং একটা হয়েছে, তো তুই ডু ওয়ান থিং, ভালো কোনো হুজুরের কাছে যাই। কোনো না, সে যাবে না। ইভেন সে মেবি ইন দিস ওয়ার্ল্ড আই এম দ্য অনলি পার্সন যে আমার কাছে শেয়ার করেছে, এবং সে আমাকে বিভিন্নভাবে কসম কাটাচ্ছে তার বাসায় যেন না জানায়, তাকে যেন কিছু না করি, তাকে যেন কোনো হুজুরের কাছে নিয়ে না যাই। বাট আমি দেখতেছি ডে বাই ডে হি ইজ ডাইং, জাস্ট হি ইজ ডাইং। এখন এটা যদি অন্য কারো কোনো অ্যাডভাইস থাকে বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি ফারহানের কাছে। হ্যালো লিসেনার্স, আমি ফারহান, পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাঙ্কস ফর কামিং ফারহান। আর অনেকদিন পরে ভূতে ফিল্মে আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন, যে কলকাতার কোনো একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে, তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম, এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। আচ্ছা, তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন, তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো। আচ্ছা, এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরও অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল, যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন, তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং তখন যখন সে ঘুম থেকে উঠে যেত, এবং তখন সে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, আচ্ছা, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না।
সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন এবং সে যেটা ফিল করলেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো। সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভিতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা। দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো। যখনই সে ঘুমাতে যেত রাতে, তখনই দেখতো যে কোনো একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আচ্ছা। তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বলল এই ঘটনাগুলো এবং সে তার বাবা যেটা করলো তাকে বলল যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাও। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল এবং ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা, গেটটা খুললো এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোন একটা রুমের, মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোন একটা রুম এবং সে যেটা করলো তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চলল এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই। চারিদিকে তার আগুন জ্বলছে এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার দুহাত এবং দুপা শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন এবং সবকিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে, এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো এবং সে বারবার তার ধর্মীয়ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। আচ্ছা। তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরল সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো এবং সেই জিনিসগুলো সবকিছুই তার স্বপ্নে ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। আচ্ছা। তখন সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দী ছিল, এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সেই পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ধর্মীয় কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বলল যে এই আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে। এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজখবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই
মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি 2015 সালে কোন একটি রাতে ঘটেছিল। সব অন্যান্য দিনের মতনই আমি নিজের খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। হঠাৎ মাঝরাতে আম্মুর গুঙানোর শব্দে আমার ঘুমটা ভাঙে। তো আমি সরাসরি আম্মুর রুমে চলে যাই, আব্বু রুমে চলে যাই। তো ওখানে গিয়ে রাসেল ভাই দেখলাম যে আম্মু ওয়াশরুমের যে ফ্লোরটা ওইখানে বসে প্রচুর বমি করতেছিল। তারপর অবস্থা অবনতি দেখে আব্বু আম্মুকে নিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় তৎক্ষণিক। তো আম্মুর সমস্যাটা বেসিক্যালি ছিল, আম্মু যেটা বলল যে মাথা ঘোরাচ্ছিল হঠাৎ করেই, মানে একদম সুস্থ ছিল আমরা সবাই একসাথে রাতে ট্রেনে করলাম, একদম আম্মু ঘুমোতে গেল। ঠিক ফজরের আগ দিয়ে ঘটনা, আম্মু নামাজ পড়ার জন্য উঠেছিল, হঠাৎ করে আম্মুর মাথা একটা ঘুরান দেয়। তো মাথা ঘুরে আম্মু ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে আম্মু কোন রকমে বাথরুমে কাছে গিয়ে প্রচন্ড বমি করতে থাকে। আর আম্মু বললো যে প্রচন্ড পেটে ব্যথা ছিল আর বমি ছিল, মাথা ঘুরছিল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার হসপিটালাইজড করার জন্য বলছিল। তো আমাদের বাসায় অন্য আর কোনো মহিলা মেম্বার ছিল না যে হসপিটালে দেখাশোনা করার জন্য। আমি আমার ভাইয়ের ছিলাম আর আব্বু ছিল। তো আব্বু তো অফিসিয়াল কাজে থাকা লাগে, তো আমি আর ভাইয়ের আম্মুকে একা হসপিটালে দেখা সম্ভব না। তো আমরা বললাম যে পাশের বাসায় আনতে, সেজন্য বললাম যে আম্মুকে বাসায় স্যালাইন লাগিয়ে দিতে। তো ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিলেন বাসায়। তো এর মাঝে বলে রাখি রাসেল ভাই, হাসপাতালে যাওয়ার সময় আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। তো অনেকগুলো টেস্ট করানোর পর কোনো কিছু ধরা পড়েনি। তো ডাক্তার বললেন যে স্যালাইনটা চলুক, আর যদি কোনো সমস্যা হয় তাহলে, যেহেতু হাসপাতাল থেকে আমাদের বাসাটা খুব কাছাকাছি ছিল, 5 মিনিটের দূরত্ব ছিল, সেজন্য ডাক্তার বললেন যে কোনো সমস্যা হলে যেন আমরা হাসপাতালে যোগাযোগ করি বা নিয়ে। তো বিকালের দিকে না রাসেল ভাই, দুপুরের দিকে, মানে স্যালাইনটা সকালে এসে লাগিয়ে দিয়ে যায় ডাক্তার। সারা রাত হাসপাতালে ছিল এবং সকালের দিকে আম্মুকে বাসায় নিয়ে আসা হয়, স্যালাইন লাগিয়ে দেওয়া হয়। 11টা কি 11:30টার দিকে আম্মুর প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসতেছিল। তো গরমের দিনে রাখেন ভাই, আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়েছিল এবং হঠাৎ আম্মুর মুখ, শরীর সবকিছু কালো হয়ে আসতেছিল। তো এটা দেখে আপনার সাথে সাথে ডাক্তারকে ফোন করি। ডাক্তার বলে স্যালাইনটা খুলে দিতে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে হাসপাতালে নিয়ে আসার জন্য। তো আমরা হাত পা মালিশ করে দিচ্ছিলাম, শরীর ঠান্ডা হয়ে আসতেছিল। তো সেজন্য জ্বরটা তখন অনেকটা ছেড়ে দিয়েছিল, কিন্তু শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল হঠাৎ করে। তো হাত পা মালিশ করে দিচ্ছিলাম রাসেল ভাই, তখন হঠাৎ আম্মু বললেন যে, আমাকে ইশারায় বললেন যে আমাদের বাসার পাশে একজন আমাদের মসজিদের ইমাম রয়েছেন, তো ওনাকে ডাক দাও। তো আমি গেলাম, হুজুরের কাছে গেলাম, হুজুরকে বললাম সবকিছু। হুজুর বললেন যে আসরের নামাজের পরে হুজুর আসবেন। তো যথারীতি হুজুর আসলেন আমাদের পর। আসার পর হুজুর এসে বাসায় যখন আসলেন, আসার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর হুজুর আম্মুকে দেখলেন, দেখে একটা বোতলে পানি পড়া দিলেন, একটা তাবিজ দিলেন, আর বললেন যে পানি পড়াটা যখন খাবে, পানিটা হুজুরের যে পানিটা দিয়েছেন সেটা যখন খাবে, সে পানিটা মানে একটা নির্দিষ্ট টাইমে পানিটা খেতে হবে। ধরেন যদি 4টার দিকে খাওয়া হয়, ঠিক 2 ঘন্টা পর, মানে যখনই খাবে ঠিক 2 ঘন্টা পরেই পানিটা খেতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না, এবং তাবিজটা সাথে রাখতে হবে। আর হুজুর বলছিলেন যে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 3 দিন পরে আম্মু যেন হুজুরের সাথে দেখা করে। তো এরকমই ওষুধ, তারপরে হুজুরের পানি একসাথে চলছিল সবকিছু। তো আল্লাহর রহমতে 3 দিনের ভিতরে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো আম্মু হুজুরের কাছে আবার যান। তো যাওয়ার পর হুজুর বললেন যে কিছুদিন আগে
তোমাদেরই ফ্যামিলির একজন তোমাদের বাসায় আসছিল। তো বললে আর কি রাসেল ভাই যে আমাদের ফ্যামিলিতে আম্মু অসুস্থ হওয়ার আগের দিন আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার, আমি তার নাম উল্লেখ করছি না, সে আমাদের বাসায় এসেছিল। আসার পর আমাদেরকে দেখে শুনে মানে আমাদের সাথে আসার পর যেহেতু আমাদের আত্মীয়র মধ্যে তো আসেন, আসার পর আড্ডা দেন, তারপর চলে যান নর্মালি একদম। হুজুর বলেন উনি যখন আসছিল উনার সাথে উনি কি বলবো রাসেল ভাই, আসলে এটা বলতে আমার গাটা কাটা দিয়ে ওঠে রাসেল ভাই। উনি নাকি কবর থেকে মাটি, মানে সদ্য দাফন করা কবর থেকে মাটি উনি উলঙ্গ অবস্থায় ওই মাটিটা আনে এবং ওটা দিয়ে নানা রকম রিসোর্সের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করায়। আর ব্ল্যাক ম্যাজিক যার মাধ্যমে করায় সেটা হচ্ছে আসামের এক তান্ত্রিকের মাধ্যমে করায়, এবং এটা এমন ভাবে করায় যে ঠিক সময় মানে 2 ঘন্টা পর পর আম্মুর অবস্থা আরো অবনতি হবে। তো হুজুর বলে যে এতক্ষণে আম্মুর মানে যদি হুজুর বলেন যে হুজুর যখন দেখতে গিয়েছিলেন তখন এতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা, কারণ ভাই রাসেল ভাই আমরা সবাই জানি যে বাঁচা মরা সবাই আল্লাহর হাতে। আর হুজুর যেটা বললেন যে যেই তাবিজটা করা হয়েছে, যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, অতক্ষণে আম্মুর মরে যাওয়ার কথা, কিন্তু আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় কোরআন তেলাওয়াত করতো, সেজন্যে আল্লাহ অশেষ রহমতে আম্মু এখন পর্যন্ত শত কষ্ট সহ্য করার পরও টিকে রয়েছেন। এবং হুজুর বললেন যে এটা ভাঙা হুজুর পক্ষে অনেক কষ্টকর ছিল হুজুর। তো এটা ভাঙার পর রাসেল ভাই তো আম্মু চলে আসলেন বাসায়। বাসায় আসার পর আম্মু অনেকটা, আমরা সবাই ভেঙে পড়ি যে রাসেল ভাই আমাদের ফ্যামিলির একজন মেম্বার ফ্যামিলিগত শত্রুতার কারণে এত খারাপ একটা কাজ করবে। আর রাসেল ভাই এটা যে মানে ওনাকে গিয়ে বলা হবে বা ওনাকে কোনো আইনি ব্যবস্থার মাধ্যমে কোনো কিছু করা হবে রাসেল ভাই, সেটা আসলে ভাই কোনোভাবে হয়ে উঠছিল না। কারণ রাসেল ভাই এগুলা প্রুফ কারোর সাথে অনেক কেউ বিশ্বাস করে রাসেল ভাই, কেউ বিশ্বাস করে না, এগুলা প্রুফ হিসেবেও মানা হয় না রাসেল ভাই, আর এটা কোনো বিচারও নাই। তো যে করছে সে তো কুফুরি করছে রাসেল ভাই। আমরা তো রাসেল ভাই এটা ইসলামিক মাইন্ডে, ইসলামিক শরীয়তের মধ্যে থেকে সেটা ফেস করতে হইতেছে, সেটাকে প্রতিরোধ করতে হইতেছে রাসেল ভাই। তো উনি এখন পর্যন্ত উনি সেই করেই যাচ্ছে রাসেল ভাই। আর আমরা অসহায়ের মতো শুধু রাসেল ভাই সেটাকে সাফার করে যেতেছি রাসেল ভাই। এখনো আমাদের বাসায় অনেক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে, ফ্যামিলি মেম্বারের মধ্যে পরিবর্তন হঠাৎ করে চলে আসে, সবাই হঠাৎ করে রাগান্বিত হয়ে যায় একজন আরেকজনের উপর। তো রাসেল ভাই মানে একটা মানুষের কতটা বিকৃত মস্তিষ্ক হলে একটা মানুষ আর একটা মানুষের উপর এই ধরনের আচরণ করতে পারে ভাই, আসলে রাসেল ভাই এটা আমার বোধগম্য আসে না যে কিভাবে মানুষ এটা করে। আর রাসেল ভাই যারা সাফার করে তারাই বুঝতে পারে যে ভাই এটা আসলে কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক। রাসেল ভাই এমন একটা মাস নয় যে রাসেল ভাই যেটা আমাদের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক করার পর কোনো একটা প্রভাব পড়ে না। হয়তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমরা যারা ভাই আছি, আপু আছে, আম্মু আছে, ওদের মধ্যে ঝগড়া হয় বা আমরা কথা শুনি না আমাদের বাবা মার। তো রাসেল ভাই এরকম ভাবে চলতেছে দিনের পর দিন। আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো আপনার কাছে ভালো সাজেস্ট থাকে যে কোনো একটা ভালো হুজুরকে দিয়ে আমরা একটা পার্মানেন্ট কোনো একটা করতে পারবো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা।